শুভসতী মণ্ডলী আসসালামু আলাইকুম। মেমব্রেন ট্রান্সপোর্টের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ডক্টর হোসেন মোহাম্মদ আলামিন আপনাদের সাথে আছে। দ্য আনটোল্ড জার্নি অফ ডক্টরসের আজকের পর্বে আমরা সেকেন্ড পার্ট নিয়ে কথা বলবো। গত পর্বে আমরা কথা বলেছি সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশন, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সম্পর্কে। আমরা দেখেছি সেই তিনটি জায়গাতে, যদি আমি একটু ব্যাকে যাই, যে সিম্পল ডিফিউশন যেটি আছে সেখানে কিন্তু কোনো ক্যারিয়ার প্রোটিন আমাকে লাগেনি, কিন্তু ফ্যাসিলিটেড ডিফিউশন, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কিংবা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে আমাদের ক্যারিয়ার প্রোটিন লেগেছে। অর্থাৎ প্রোটিন মেডিয়েটেড বা ক্যারিয়ার প্রোটিন মেডিয়েটেড ট্রান্সপোর্ট মেকানিজমটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো এর জন্য তাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে। তা চলুন দেখে আসি কী কী ক্যারেক্টারিস্টিক তাদের থাকতে পারে। নাম্বার ওয়ান, স্টেরিও স্পেসিফিসিটি, অর্থাৎ স্পেসিফিক হতে হবে। স্পেসিফিক জিনিসটা কি? যদি গ্লুকোজ ট্রান্সপোর্ট করতে হয়, দ্যাট মিন্স যদি গ্লুকোজ ট্রান্সপোর্টার আমি করব বাই দ্য ফ্যাসিলিটেড ডিফিউশন, আমাকে শুধু গ্লুকোজ ট্রান্সপোর্টই করতে হবে, অন্য কোনো সাবস্টেন্স অবশ্যই সেখান দিয়ে ট্রান্সপোর্ট হবে না। এমনকি স্পেসিফিক যে ডি গ্লুকোজ আছে, ডি গ্লুকোজই সেখান দিয়ে ট্রান্সপোর্ট হবে। তার আলাদা ফর্ম যেটি আছে এল গ্লুকোজ, সেটিও কিন্তু সেদিক দিয়ে ট্রান্সপোর্ট হবে না। দুই নম্বর, যদি আমি দেখি যে সোডিয়াম গ্লুকোজ এবং সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড যে কো ট্রান্সপোর্টগুলো ছিল, সোডিয়াম গ্লুকোজের জন্য আলাদা ক্যারিয়ার প্রোটিন লাগবে এবং একই সাথে সোডিয়াম অ্যামাইনো অ্যাসিডের জন্য আলাদা ক্যারিয়ার প্রোটিন লাগবে। এছাড়াও সোডিয়াম পটাশিয়াম যে এটিপিএস পাম আমরা দেখেছি, সেখানেও কিন্তু সোডিয়াম এবং পটাশিয়ামই অনলি সেখান থেকে ট্রান্সফার হতে পারবে, অন্য কোনো পোলার আয়ন লাইক ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামই কিন্তু সেখান দিয়ে যাতায়াত করতে পারবে না। অর্থাৎ স্পেসিফিক সাবস্টেন্সেস ফর দ্য স্পেসিফিক ট্রান্সপোর্ট, সহজ কথা যেটি বলা হয়, যার জন্য যে ট্রান্সপোর্ট সেই ট্রান্সপোর্ট দিয়ে যাবে। এটি হচ্ছে ক্যারিয়ার প্রোটিনের একটি বৈশিষ্ট্য। নাম্বার টু হচ্ছে স্যাচুরেশন। এই স্যাচুরেশনটা কিন্তু বজায় রাখতে হবে। স্যাচুরেশন জিনিসটা কি যদি বলি, মনে করি যে গ্লুকোজ যে ট্রান্সপোর্টটি আছে তাকে আমি ট্রান্সপোর্ট করতে যাব। এখন গ্লুকোজ তো সেলের ভিতরে ঢুকতে হলে তার কি দরকার? অবশ্যই ক্যারিয়ার প্রোটিন দরকার। এখন যত কম গ্লুকোজ কনসেন্ট্রেশন থাকবে, আমার ক্যারিয়ার প্রোটিন কিন্তু তত বাইন্ড করবে, কারণ আমার ক্যারিয়ার প্রোটিন হচ্ছে সীমাবদ্ধ, কিন্তু সে তুলনায় কিন্তু গ্লুকোজের কনসেন্ট্রেশন কিন্তু আমার লিমিটেশন নেই। অর্থাৎ গ্লুকোজ যখন ক্যারিয়ার প্রোটিনকে একসাথে বেঁধে ফেলবে, কম গ্লুকোজ থাকবে, কম ক্যারিয়ার প্রোটিন থাকবে, খুব সুন্দর মতো ট্রান্সপোর্ট হবে। কিন্তু কোনো কারণে যদি গ্লুকোজ কনসেন্ট্রেশন বেশি হয়ে যায়, সাপোজ এখানে আমার 100টি গ্লুকোজকে আমি ভিতরে ঢোকাবো, কিন্তু আমার ক্যারিয়ার প্রোটিন আছে 50টি, তাহলে কি হবে? এই 50টি ক্যারিয়ার প্রোটিন যে আছে, এই 50টি ক্যারিয়ার প্রোটিনের দিকে প্রথম যে 50টি গ্লুকোজ আছে তার আকর্ষণ থাকবে অনেক বেশি, যার ফলে কি হবে? ইনিশিয়ালি এর রেসপন্সটি অনেক বেশি যাবে। ধরি আমি একটি গ্রাফ নিলাম যে ইনিশিয়ালি 50টা গ্লুকোজ কিন্তু 50টা ক্যারিয়ার প্রোটিনের দিকে একদম ঝাঁপায় পড়বে, এবং আলটিমেটলি কি হবে? ট্রান্সপোর্টটা হবে ম্যাক্সিমাম। অর্থাৎ যদি অনেক বেশি গ্লুকোজ কনসেন্ট্রেশন থাকে, তাহলে প্রথম দিকে কিন্তু অনেক বেশি রেসপন্স হবে। কিন্তু একটা সময় দেখা যাবে যেহেতু ক্যারিয়ার প্রোটিন আমার সীমাবদ্ধ 50টা, তাহলে কি হবে? বাকি 50টা গ্লুকোজ কিন্তু ভিতরে আর ঢুকতে পারবে না। কারণ কি? ক্যারিয়ার প্রোটিন শেষ। অর্থাৎ সব ক্যারিয়ার প্রোটিন খরচ হয়ে গেছে, ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম হয়ে গেছে। এই কন্ডিশনটা হচ্ছে স্যাচুরেশন কন্ডিশন। যদি আর এক্সাম্পল আমরা দেখি, মনে করেন আমাদের যারা সাধারণ পেশেন্ট আছে তাদের ব্লাড গ্লুকোজ লেভেল যেগুলো থাকে, অর্থাৎ ব্লাডে যে গ্লুকোজটি আছে, সে কিন্তু আবার কোথায় যায়? সে কিন্তু হচ্ছে যে কিডনি যে নেফ্রন আছে সেখানকার সেলগুলোতে রিঅ্যাবজর্পশন হয়ে আবার ফিরে আসে। ধরে নিলাম একজন ডায়াবেটিকের পেশেন্ট যার কিনা ব্লাড গ্লুকোজ লেভেল অনেক হাই। তো কি হচ্ছে, যদি আমার এখানে 50টি ক্যারিয়ার প্রোটিন থাকে সাধারণ লোকের মতো, 50টা ক্যারিয়ার প্রোটিনের সাথে 50টি গ্লুকোজ কিন্তু একসাথে সীমাবদ্ধ হয়ে তার সাথে বাইন্ড করে আবার রিঅ্যাবজর্পশন হয়ে ব্যাক দিল। কিন্তু ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে বাকি যে 50টি ব্লাড গ্লুকোজ আছে, অর্থাৎ এই যে বাকি গ্লুকোজটা, তার কি হবে? সে কিন্তু আর ক্যারিয়ার প্রোটিনের সাথে কি করতে পারছে না? বাইন্ড করতে পারছে না। যার ফলে কি হবে? সে সরাসরি ইউরিন দিয়ে পাস করবে। অর্থাৎ ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে আমরা শুধুমাত্র ক্যারিয়ার প্রোটিনের সাথে বাইন্ড না করার কারণে, অনেক বেশি ব্লাড গ্লুকোজ থাকার কারণে আমরা ইউরিন দিয়ে গ্লুকোজ পাই। এই কন্ডিশনটাকে বলা হয় গ্লাইকোসুরিয়া। এখন থার্ড যে ক্যারিয়ার প্রোটিনের কনসেপ্টটি আছে সেটাকে বলা হয় কনসেপ্ট অফ কম্পিটিশন। অর্থাৎ
একই গ্রুপের যদি দুই ধরনের প্রোডাক্ট যারা কিনা একই ক্যারিয়ার প্রোটিনের দিকে আকৃষ্ট থাকে, ধরলাম গ্লুকোজ এবং গ্যালাক্টোজ জিআইটির দুটোরই টার্গেট সেম ক্যারিয়ার প্রোটিন, এর মধ্যে যে আগে এসে বাইন্ড করবে ক্যারিয়ার প্রোটিন তাকে নিয়ে কিন্তু সেলের ভিতরে প্রবেশ করবে। এরপর একটা নতুন ধরনের ট্রান্সপোর্টার সিস্টেম আমরা জানি, সেটাকে বলা হয় ভেসিকুলার ট্রান্সপোর্টেশন। এর মানেটা কি, বাইরে থেকে কোনো সাবস্টেন্সকে আমি আমার প্রয়োজনে সেল ভিতরে ঢোকাবে এবং তাকে ভেসিকল বানায় রাখবে, আবার ভিতর থেকে যদি কোনো সেল আছে তাকে লোড করে তার প্রয়োজনে ভেসিকল থেকে বাইরে বের করে দিবে। এই প্রসেসটাকে বলা হয় ভেসিকুলার ট্রান্সপোর্টেশন। যখন বাইরের সাবস্টেন্স আমরা ভিতরে নিয়ে আসবো এই প্রসেসটাকে বলা হয় এন্ডোসাইটোসিস। যখন ভিতরের সাবস্টেন্সকে বাইরে বের করে নিয়ে যাব এটাকে বলা হয় এক্সোসাইটোসিস। এখন চলুন দেখে আসা যাক এন্ডোসাইটোসিসের কিছু টাইপ আছে। নর্মালি অনেক সেলে আমরা দেখি এরকম কিছু কিছু ডিপ্রেশন আছে, এদেরকে বলা হয় ইনডেন্টেশন। এখন এই সেলগুলো যখন ইনডেন্টেশন থাকে, এই সেলের কি করে, এরা এক্সট্রা সেলুলার যে ফ্লুইডটা আছে অর্থাৎ ওয়াটার আছে সেই ওয়াটারগুলোকে খেয়ে ফেলে, এবং এই সেলগুলো যখন ওয়াটারগুলোকে খেয়ে ফেলে এবং এই ওয়াটারটিকে ভিতরে ঢুকায় চারদিকে ভেসিকল তৈরি করে। এই যে সেল মেমব্রেনের গায়ে থাকা ইনডেন্টেশনগুলো ওয়াটার খেয়ে ফেলে ভেসিকল তৈরি করে ভিতরে ঢুকলো এবং সেল ড্রিঙ্কিং করলো, এই ধরনের এন্ডোসাইটোসিসকে বলা হয় পিনোসাইটোসিস। আবার ধরে নিলাম একটি সেলের বাইরে এক্সট্রা সেলুলারলি একটা কোনো ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা ডেড সেল আছে, সেল মেমব্রেন কী করলো, তাকে চারদিকে ঘিরে ফেললো এবং পর্যায়ক্রমে তাকে কী করলো, ভিতরে ঢুকিয়ে ফেললো। ভিতরে ঢুকে কি করলো, তারা অ্যাক্টিন ফিলামেন্ট নামে একটি ফিলামেন্ট আছে তাকে রিঅ্যারেঞ্জমেন্ট করে চারদিকে ঘিরে ফেলে একদম তাকে খেয়ে ফেললো। অর্থাৎ কোনো একটি সাবস্টেন্সকে একদম টেনে এনে প্রোটিনের মাধ্যমে অ্যাক্টিন ফিলামেন্ট দিয়ে ঘিরে যে খেয়ে ফেলা, সেটিকে বলা হয় কিন্তু ফ্যাগোসাইটোসিস বা সেল ইটিং। পিনোসাইটোসিস মানে সেল ড্রিঙ্কিং, অর্থাৎ আপনি কোকা কোলা আপনি ড্রিঙ্কস করলেন এবং বার্গার আপনি খেয়ে ফেললেন, এটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস, এক্সাম্পলের জন্য বললাম। আবার লিভার নামে একটা স্পেশাল যে সেল আছে হেপাটোসাইট, এরা কি করে, এরা সাধারণত কিন্তু যে কোলেস্টেরলের উপর তাদের অনেক বেশি আকর্ষণ। কোলেস্টেরল একটি টাইপ হচ্ছে এলডিএল, সেই এলডিএলকে তারা অবশ্যই লিভারের সেলের ভিতরে ঢুকাতে চায়। এখন যে এলডিএল মলিকুলগুলো আছে, এই এলডিএল মলিকুলের স্পেশাল কিছু রিসেপ্টর আছে যাদেরকে বলা হয় এলডিএল রিসেপ্টর। এই প্রত্যেকটা এলডিএল রিসেপ্টর যখন এলডিএল মলিকুল দ্বারা একদম কমপ্লিট লোডেড হয়ে গেল, তখন কি হলো, রিসেপ্টর কিন্তু সিগন্যাল দিল যে ক্লারেথিন নামে এক ধরনের প্রোটিন, তোমরা প্লিজ চলে আসো একদম সেল মেমব্রেনের গায়ে। তখন ক্লারেথিন যখন চলে আসলো, তারা কি করলো, একদম পুরো ক্লারেথিনটা কি করলো, একদম একটা ভেসিকল তৈরি করে একদম সবগুলোকে টেনে ভিতরে নিয়ে আসলো। অর্থাৎ যখনই একটা সিগন্যাল পেলো, ক্লারেথিন কিন্তু সরাসরি একদম ভিতরে নিয়ে আসলো এলডিএলকে। শুধু তাই নয়, এলডিএলকে চারদিক থেকে ঘিরে ফেলে একটা ভেসিকল তৈরি করলো। এ সময় এই লিভার সেলের ভিতরেই এনজাইম কোডেড একটা ভেসিকল আছে, যাদের কাটার, এরকম কাটারের মতো একটা স্ট্রাকচার আছে। এই এনজাইমেটিক কাটার স্ট্রাকচারটা কি করলো, ক্লারিথিন থেকে বললো যে ভাই তোমার অনেক হয়ে গেছে, এলডিএলকে এখন আমাদের হাতে ছেড়ে দাও। তখন এলডিএলকে লিভার সেলের ভিতর ছেড়ে দিয়ে আবার এই ক্লারিথিনটি কি কই চলে গেল, সেল মেমব্রেনের গায়ে চলে গেল, এবং সে অপেক্ষা করতে থাকলো কখন তাকে এলডিএল রিসেপ্টর সিগন্যাল দিবে এবং আবার সে তাকে ইন্ট্রাপমেন্ট করে ভিতরে নিয়ে আসবে। এই স্টেজটাকে বলা হচ্ছে যে ক্লারিথিন মেডিয়েটেড, আমরা এটাকে বলছি সিগন্যাল মেকানিজম। এবং দেখা যাচ্ছে যে এক্সোসাইটোসিস, এক্সোসাইটোসিস মানে আপনাকে সেল থেকে বাইরে বের করে দিতে হবে। সাধারণত আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ড এবং সিএনএস এটি বেশি দেখি। এটা কি হয়, ধরে নিলাম কোনো কারণে আমি ভাত খেলাম, ভাত খাওয়ার পর কি হলো, আমাকে ব্লাড গ্লুকোজ লেভেলটাকে এখন বেড়ে গেছে, এটাকে কমাতে হবে। তখন বিটা সেল অফ দ্য প্যানক্রিয়াস কী করলো, স্টিমুলেশন হলো, এবং স্টিমুলেশন হওয়ার পর আমার ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হয়ে গেল, ক্যালসিয়াম ঢুকলো, স্টিমুলেশন দিল, যার ফলে কি হলো, ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট এক্সোসাইটোসিস অকার হয়ে গেল, অর্থাৎ ক্যালসিয়াম ইনসুলিনকে নিয়ে সেল থেকে বের হয়ে গেল। একইভাবে যদি নিউরন কল্পনা করে দেখা যাবে যে যদি কোনো স্টিমুলেশন পায় ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়, ক্যালসিয়াম ইনফ্লাক্স হয়ে নিউরোট্রান্সমিটারকে রিলিজ করে বাই দ্য প্রসেস অফ এক্সোসাইটোসিস। আমরা যদি একদম শর্ট একটা রিভিউ আসি, আমরা দেখতে পারবো মেমব্রেন ট্রান্সপোর্টকে আমরা মূলত তিন ভাগে ভাগ করতে পারি: প্যাসিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অ্যান্ড ভেসিকুলার ট্রান্সপোর্ট। এবং এই প্যাসিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে কি হয়,
অবশ্যই হাই থেকে লো কনসেন্ট্রেশনে আসবে, কোনো প্রকার এনার্জি লাগবে না অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। অসমোসিস এবং ডিফিউশন, আমরা ডিফিউশন নিয়ে কথা বলেছি। যে সকল ডিফিউশনের ক্ষেত্রে লো মলিকুলার ওয়েট সাবস্টেন্স থাকবে, যাদের লিপিড সলিবিলিটি থাকবে, কোনো প্রকার ক্যারিয়ার প্রোটিন থাকবে না, তাদেরকে আমরা বলেছি সিম্পল ডিফিউশন, যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। একইভাবে যাদের হাই মলিকুলার ওয়েট থাকবে, যারা পোলার থাকবে, যাদের ক্যারিয়ার প্রোটিন থাকবে, এবং এই ক্যারিয়ার প্রোটিনগুলো আইদার লিগ্যান্ড গেটেড, আইদার ভোল্টেজ গেটেড অর পটাশিয়াম লিক গেটেড, তাদেরকে আমরা একসাথে বলছি ফ্যাসিলিটেড ডিফিউশন। একইভাবে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলছি কারণ অ্যাক্টিভলি এখানে এনার্জি নষ্ট হয়। এনার্জি কেন নষ্ট হয়? কারণ এরা অ্যাগেইনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে কাজ করে। অ্যাগেইনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে কাজ করে কারণ এরা লো মলিকুলার ওয়েট, লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে যায়, অর্থাৎ তাদেরকে অনেক কষ্ট করতে হয়, নিচ থেকে উপরে উঠতে হয়। এর মধ্যে দেখেছি আমরা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যেখানে লো থেকে হাইয়ে যেতে হয়, এগেইনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এনার্জি প্রচুর খরচ হয়। প্রাইমারি বলছে এই কারণে যে সাইটে তাদের সোডিয়াম, পটাশিয়াম বা ক্যালসিয়াম আয়নের এক্সচেঞ্জ হয়, সেই সাইটেই তাদের এনার্জি দরকার হয়, এই জন্য তাকে বলা হয় প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলা হচ্ছে কারণ একই মতো প্রাইমারির মতো, কিন্তু তারা এনার্জি যেটা পাচ্ছে সেটি তারা প্যাসিভলি পাচ্ছে। এদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে, কোর ট্রান্সপোর্ট এবং কাউন্টার ট্রান্সপোর্ট। যখন দুটি সাবস্টেন্স একই দিকে যায়, যেমন সোডিয়াম গ্লুকোজ, সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড, এদেরকে বলা হয় কোর ট্রান্সপোর্ট বা সিম্পোর্ট। এবং কাউন্টার ট্রান্সপোর্ট যেটা আছে, যেমন সোডিয়াম ক্যালসিয়াম কাউন্টার ট্রান্সপোর্ট বা সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট, যারা অপোজিট দিকে তাদের সেকেন্ডারি এক্সপোর্টটিকে চালায়। একই সাথে যে ভেসিকুলার ট্রান্সপোর্ট আমরা পড়েছি, যখন সেলের ভিতর থেকে মেমব্রেন বা ভেসিকলসগুলো বাইরে নিয়ে যায়, সেটাকে বলা হয় এক্সোসাইটোসিস। এবং এন্ডোসাইটোসিস বলতে আমরা বুঝেছি যখন সেলের বাইরে থেকে কোনো সাবস্টেন্সকে আইদার খেয়ে ফেলে, বা ফ্যাগোসাইটোসিস আইদার ড্রিঙ্কিং করে, বা ফিনোসাইটোসিস, অথবা রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস করে যখন ভিতরে নিয়ে আসা হয়, এদেরকে বলা হয় এন্ডোসাইটোসিস। আশা করি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে মেমব্রেন ট্রান্সপোর্টের বিষয়টি ক্লিয়ার হয়েছে। এবং যারা প্রথম ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা দেখবেন এবং অবশ্যই সার্চ করবেন দ্য আনটোল্ড জার্নি অফ ডক্টরসে। মেমব্রেন ট্রান্সপোর্ট নামে আলাদা একটি ভিডিওই আছে সেখানে। আশা করি যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে একদম নিউ কামার আছো এবং একই সাথে যাদের ফিজিওলজি, বায়োকেমিস্ট্রিতে এই মেমব্রেন ট্রান্সপোর্টের টপিকটি নিয়ে কোনো সমস্যা আছে, তারা আশা করি উপকৃত হয়েছে। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।